স্টুডিও খুব মজা, কারণ স্টুডিওতে এসি থাকে, এই যে এখন গরমে ঘামছি। আর মাঠ পর্যায়ে অনেক কষ্ট করতে হয়, অডিয়েন্স বুঝে আমাদেরকে উপস্থাপনা করতে হয়, কারণ এক এক জায়গার অডিয়েন্স এক এক রকম। শোয়ের প্যাটার্ন কী, সে প্যাটার্ন বুঝে আমরা আসলে কথা বলি। আজকের মেকআপ আমার করা, নিজেই সেট করেছি। আমার ভাই কলকাতায় থাকে আর বাবা মা আছেন ফরিদপুরে। সো আব্বু আম্মুর জন্য কেনাকাটার যেই অর্থটা দিতে হবে সেটা আমি আগেই পাঠিয়ে দিয়েছি। শুধু তো কেনাকাটার অর্থ না, একটা পারিবারিক যা যা দরকার আসলে, তো ওইটা আমাকে বেয়ার করতে হয়। আর আমি যাব ঈদের, হয়তো আগের দিন যাবার প্ল্যান রয়েছে, এখন আমি শিওর না, যেহেতু ঈদের দিন আমার শো আছে। ঈদের আগের দিন গেলে ঈদের দিন আবার ব্যাক করতে হবে। সো আমার প্ল্যান আছে যে আমি হয়তো চাঁদরাতে গিয়ে ঈদটা উদযাপন করে সন্ধেবেলায় ব্যাক করে এসে লাইভ ধরবো। এখনও আমি ঠিক বলতে পারছি না কী করব। আর ছোটো ভাইয়ের জন্য ঈদ শপিংয়ের টাকা পাঠিয়ে দেওয়া হয়েছে, ওর মতো করে শপিং করেছে। এখন তো কেউ চাইলে অভিনয় শিল্পী হয়ে যেতে পারে, কারণ যেহেতু এখন ডিজিটাল মানে একদমই এমন একটা যুগে আমরা বসবাস করছি, খুবই আধুনিকায়ন ঘটছে। সেই জায়গা থেকে সবার হাতে মোবাইল ফোন, স্মার্টফোন। কেউ চাইলেই সাংবাদিক হয়ে যেতে পারে, কেউ চাইলে অভিনয় শিল্পী হয়ে যেতে পারে, কেউ চাইলে উপস্থাপক হয়ে যেতে পারে, কেউ চাইলে সঙ্গীত শিল্পী হয়ে যেতে পারে। সো এটা নিয়ে আমার মতো মানুষের বলার কিছু নেই। এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না, অসংখ্য গল্প আছে, যেগুলো মনে পড়ছে সেটা আমি অন ক্যামেরায় বলতে চাই না। সো আই থিঙ্ক না বলাটাই ভালো। এটা নিয়ে আমাকে অনেক অনেক কথা বলেছে। একবার একটা শোতে যাব, তো ওই ভদ্রলোক আমাকে বললো যে আমার উপস্থাপক বাইকে করে এসে নামবে, এটা তো দেখতে ভালো দেখেন, আমি গাড়ি পাঠাচ্ছি। তো আমি বললাম যে ভাইয়া আমি তো বাইকে এসে নামবো, আমি আমার বাইকেই আসবো, আপনার প্রবলেম হলে আমার কিছু করার নেই, আমি আপনার মানে আমার গাড়িটা লাগবে না। আর যখন আমার গাড়ি প্রয়োজন হয় তখন আমি চেয়ে নেই যে আমাকে গাড়ি পাঠাতে হবে। দেখুন, টাইমিংটা একটা বড় ফ্যাক্ট। গত পরশুর কথা বলি, আমি সকালে টিবিএসে গেছি, টিবিএসে একটা শো করেছি, মুকিত জাকারিয়া ছিলেন। সেই শো শেষ করে আমি এনটিভিতে গেছি, এনটিভি থেকে আমি আমার চেক নিয়ে আমি প্রথম আলোতে গেছি, প্রথম আলো থেকে আমি একটা লেটার নিয়ে আমি গেছি মাছরাঙায় ডাবিং দিতে, ডাবিং দিয়ে আমি টি স্পোর্টসে গেছি, যেহেতু ইন্ডিয়া বাংলাদেশের প্রথম ম্যাচ ছিল সেদিন। আপনারা সবাই জানেন যে এএফসি এশিয়ান কাপ হচ্ছে, 2027-এর কোয়ালিফায়ার ম্যাচ ছিল। সো ওই ম্যাচের প্রি শো করেছি, প্রি শো শেষ করে আমি প্রথম আলোতে এসে ইমরানের লাইভ করেছি। ওই লাইভ শেষ করে আমি আবার দীপ্ততে গেছি ডাক্তার এজাজের ইন্টারভিউ করতে। এখন এতগুলো কাজ যদি আমি বাইক ব্যবহার না করি, ঢাকা শহরে কি আসলে সম্ভব একদিনে শেষ করা? আমার কাছে কমফোর্ট লাগে ইন্টারভিউ নিতে খুব ভালো লাগে, আর স্পর্শ। আমি জানি না, আমার কাছে মনে হয় যে ইন্টারভিউয়ের এই জনরাটা আমাকে খুব টানে, এবং ইন্টারভিউ নিতে আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি, কারণ আমি প্রচুর পড়ি এবং আমার অনেক ডায়েরি রয়েছে, যে ডায়েরিতে আমি এক একজন আর্টিস্টের জীবন বৃত্তান্ত সব লিখে রাখি। লাইক আমি যদি আজকে একজনের ইন্টারভিউ করি, এই দিন যে নতুন ইনফরমেশনগুলো পাবো সেগুলো আমি নোট করে ফেলি। সো পরের ইন্টারভিউতেগুলো আমার কাজে লাগে। মানে আমার বাসাতে প্রায় 25 থেকে 30টা ডায়েরি আছে, শুধুমাত্র সেখানে বাংলাদেশের বিভিন্ন তারকার তথ্য লেখা। এই যে যখন রাধুনী শুটিং চলছিল, তখন ভিকি জাহেদের কাছ থেকে একটা কল পেয়েছিলাম। ভিকি ভাই আমার খুবই পছন্দের পরিচালক, বাট তখন আমি কাজটা করতে পারিনি, কারণ আমার তখন সেটা রাধুনী শুটিং ছিল। আমি আসলে তো অভিনয়টা আমার প্রথম, তারপর আমি উপস্থাপক হয়েছি, বিকজ আমি যেহেতু থিয়েটার ব্যাকগ্রাউন্ডের, আমি মূকাভিনয় করি। তো সেই জায়গা থেকে অভিনয় আমার অনেক বেশি ভালোবাসার জায়গা, আর উপস্থাপনা হচ্ছে আমার পেশা। কারণ আমার জীবন নির্বাহের জন্য বা জীবন জীবিকার জন্য আমাকে উপস্থাপনা করতে হয়, আমাকে অর্থ উপার্জন করতে হয়, আমার জন্য, আমার পরিবারের জন্য। আমার জীবনে অনেক স্ট্রাগল, এটা প্রত্যেক মানুষের জীবনেই আছে। প্রত্যেক যত সফল মানুষ, আমি এখনও সফল হতে পারিনি, আমি চেষ্টা করছি সফল হওয়ার। যারা সফল মানুষ তাদের প্রত্যেকের জীবনে অসংখ্য অসংখ্য স্ট্রাগলের গল্প আছে। নো পরিকল্পনা, আমি যেটা পরিকল্পনা করি সেটা হয় না, এই জন্য আমি এখন আর কোনো পরিকল্পনা করি না। আর ব্যক্তি জীবন নিয়ে কোনো পরিকল্পনা নেই, আমি একা আছি, বেশ ভালো আছি। কাজের সঙ্গে আমার প্রেম, নিজের সঙ্গে প্রেম, এবং আমি আমার নিজেকে সবচেয়ে বেশি ভালোবাসি।